লালু, ও লালু, সেই কখন তোর জন্য বসে আছি। মা তো আমাকে বকাবকি করবে। তোর তো এখন খাওয়ার সময় হয়ে গেছে। কি রে লালু, কোথায় গেলি? জলদি করে আয় তো দেখি। চট করে খাবারটা খেয়ে নে, আমার আবার মাঠে অনেক কাজ আছে। সকালেতে তোকে আমি ইচ্ছে করে বকিনি রে লালু। মা আমাকে কাজ করতে বলছে, আর তুই ওই দিকে আমার সব কাজগুলো নষ্ট করে দিচ্ছিলি। তাই তো তোকে আমি একটু বকুনি দিয়েছি। আয় সোনা আমার কাছে জলদি চলে আয়। কি রে লালু, অত রাগ করেছিস? এদিকে আয়, তোকে ও পাড়ার লালের সাথে বিয়ে করিয়ে দেব। আর রাগ করে না বাবা, তোকে তো ইচ্ছে করে বকিনি আমি, বল। আমার কি কোনো দোষ ছিল? আমার শাশুড়িটা তো জানিসই, একদম মেরেই ফেলবে, আর তোকে আর আমার কাছে থাকতে দেবে না। তাই তো তোকে বকুনি দিয়ে ঘর থেকে বের করে দিয়েছি। আয় সোনা, তুই যদি আমার কাছ থেকে দূরে থাকিস আমার তাহলে কেমন লাগে বল। তারপর লালু নীলিমার কোলে চুপটি করে বসে থাকে। নীলিমা রমেশের বউ। নীলিমার বাবা মানেই বাপ মা মরা এতিম মেয়ে। ছোটকাল থেকেই অনেক দুঃখ কষ্টে বড় হয়েছে। তবে রমেশের কাছে এসে ভেবেছিল একটু হয়তোবা সুখের ছায়া পেয়েছে, কিন্তু তা না। রমেশও তার দিক থেকে অনেক কড়া। কি গো নীলিমা, তুমি এইখানে লালুকে নিয়ে বসে গল্প করছো? বাড়ির সব এঁটো পাটা, এছাড়া ঘর ঝাড়ু থেকে শুরু করে কোনো কাজই তো এখনো করনি। সারাদিন শুধু কাজের ফাঁকি দেওয়ার ধান্দা তোমার। এ বাড়ি থেকে ও বাড়িও শুনেছি ঘুরে বেড়াও। মা তো আমাকে প্রতিদিনই বলে তুমি মার এ বুড়ো বয়সে মাকে দিয়ে রোজ রোজ অনেক খাটিয়ে নাও। তোমার ধান্দা আমি বুঝে ফেলেছি। মা তো ঠিকই বলে। আজ তো আমি নিজের চোখে দেখলাম তুমি বসে বসে লালুর সাথে গল্প করছো। আমি লালুকে কালই বিক্রি করে দেব। এ বাড়িতে আর লালুর জায়গা হবে না। লালুর জন্যই তুমি সব কাজে ফাঁকি দাও, বুঝেছি আমি। এ কি বলছো তুমি? আমার বাবার দেওয়া সেই সম্বলটুকু তুমি বিক্রি করে দিতে চাইছো? আমি তো বাড়ির সব কাজ করেই তারপর লালুকে একটু সময় দেই। লালুকে সকালবেলা তোমার মার জন্য অনেক বকা দিয়ে বাড়ি থেকে ওকে বের করে দিয়েছিলাম। ও আর রাগ করে আমার কাছে একটুখানিও যায়নি। তাই তো আমি লালুকে খোঁজার জন্য বাইরে চলে এসেছি। আর তুমি বলছো আমি বাড়ির কোনো কাজই করি না। তাহলে সারাদিনের কাজগুলো কে করে? মা তো কোনো কাজই করে না, সে তো শুধু বসে আর শুয়ে শুয়ে খায়। তারপর মা আমার নামে এত মিথ্যে অপবাদ দিল। আমার বাবা মা নেই, তাই আমি তোমার মাকে আমার নিজের মায়ের মতোই মনে করি। কিন্তু তোমার মা কখনো আমাকে তার নিজের মেয়ের মতো ভাবেনি। লোকে ঠিকই বলে পর সব সময় পরই হয়, পর কখনোই আপন হয় না। আমি তোমাদের জন্য এত কিছু করি, তারপরও তোমরা কখনো আমার প্রতিদান দিতে জানলে না। শুধু আমাকে অবহেলা করেই তোমরা তোমাদের দিনগুলো কাটিয়ে নিচ্ছ। মনে রাখবে তোমাদেরও একদিন এমন দিন আসবে। রমেশের বউয়ের কথাগুলো রমেশের শুনতে বেশ বিরক্তিকর লাগে। তাই রমেশ সেখান থেকে ধীরে ধীরে করে চলে যায়। রমেশের নীলিমাকে একদমই পছন্দ ছিল না, কিন্তু পছন্দ না থাকা সত্ত্বেও বাবা মার চাপে নীলিমাকে তার বিয়ে করতে হয়। নীলিমা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত
সব কাজগুলো নিজ হাতে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে। তারপরও সারাদিন কারো মনের মতো হয়ে উঠতে পারে না। কি গো বৌমা, কখন থেকে ডাকছি, তুমি কি শুনতে পাচ্ছ না? তুমি কি কানে তুলো গুজে বসে রান্না করছো নাকি? এই বুড়ো বয়সে আমার ঘর থেকে এখানে এসে তোমার সাথে কথা বলতে হচ্ছে। আজ বাড়িতে ছেলে আসুক, তোমার একটা ব্যবস্থা করতে হবে। সারাদিন শুধু কাজে ফাঁকি দিয়ে ঘুরে বেড়াও, সময় মতো তোমাকে ডাকলে আমি কেন পাইনি শুনি? মা, আপনি আমাকে কখন ডেকেছিলেন? আমি সত্যি শুনতে পাইনি। আমি তো গরুকে খাবার দিতে গিয়েছিলাম, আর গাছে দেখলাম পাকা পেঁপে ধরে আছে, তাই ভাবলাম আপনার জন্য কেটে নিয়ে যাই। হয়েছে হয়েছে, আর বেশি বলতে হবে না। কোনো তো আদব কায়দা শিখে আসনি বাপের বাড়ি থেকে, আর শিখবেই বা কার কাছ থেকে শুনি? বাপ মা তো সেই কবেই মরে খালাস হয়ে গেছে। ঘাড়ে তো পড়েছ আমার। ছেলেটাকে বিয়ে করিয়ে দিয়েও বেশ বিপদে আছি। ছেলেটা তো তোকে দেখতেই পারে না রে, আর ছেলের মন জুগিয়েও তুই চলতে পারিস না। ভাবছি নতুন করে এক বউ আনবো। মা, এ কি বলছেন আপনি? আপনি এই বয়সে এসে আপনার ছেলেকে বিয়ে করাতে চাচ্ছেন? তাহলে আমি কোথায় যাব? আমার তো মরা ছাড়া আর কোনো উপায় নেই। বাবা মা সেই কবেই মারা গেছে। ভাইয়ের কাছে বড় হয়েছি, ভাইও বিয়ে করেছে, এখন তারাও সবাই আলাদা আলাদা। তুই কি করবি তুই জানিস। আমি অত শত কথা বুঝি না বাপু। ছেলেটা যেতে ভালো থাকে আমার তো সেটাই করতে হবে। না, আমার হাঁটুতে বেশ ব্যথা ধরেছে, আমি বরঞ্চ যাই। পেঁপেটা কেটে সুন্দর করে প্লেটে নিয়ে যাস আমার কাছে। নবাবজাদি ডাক দিলে আবার কানে শোনে না। হে সৃষ্টিকর্তা, তুমি তো জানো আমি সকাল থেকে রাত পর্যন্ত বাড়ির সব কাজই করি, তারপরও তারা বলে আমি কোনো কাজই করি না। তারা আমার স্বামীকে আবার বিয়ে করাতে চায়। আমার স্বামীও আমাকে একদমই পছন্দ করে না। তাহলে আমি এ বাড়িতে কি করব? মা শুধু মিথ্যা কথা বলে। আমাকে নাকি মা ডেকেছে। আমাকে যদি ডাকতো তাহলে তো আমি শুনতে পেতাম। আমি তো দূরে কোথাও যাইনি। নীলিমা, ও নীলিমা, কোথায় গেলে? কি গো, এত করে ডাকছি, তুমি কি শুনতে পাচ্ছ না? ও নীলিমা, কই গেলা? একটু জলদি করে আসো। কি রে, অত করে চিৎকার করে নবাবজাদিকে ডাকছিস নাকি? তার কি আর পাত্তা পাওয়া যাবে রে বাবা? তাকে তো সারাদিন ডেকেও আমি খুঁজে পাই না। এই বাড়ি ও বাড়ি গিয়ে গল্পতে আড্ডাতে মেতে ওঠে। দেখ না, সকাল হতে হতে কোথায় বেরিয়ে গেছে কার সাথে গল্প করতে। শোন বাবা, এরকম করে তো আর তোর দিন যাবে না। তোর বাকি দিনগুলো এখনো পড়ে আছে। আমি সামনে দেখতেছি তোর ভবিষ্যৎ অনেক সুন্দর আছে। তাই বলছি কি বাবা, তুই নীলিমাকে ছেড়ে দে, আর আমি তোর জন্য নতুন এক বউ নিয়ে আসবো বাড়িতে, যে কিনা কথার সাথে সাথেই কাজ করে ফেলবে। তা তুই কি বলিস? মা, সবই তো বুঝলাম, কিন্তু নীলিমার কি হবে? ওর তো বাবা মা নেই, মা মরা এতিম মেয়ে। আমি যদি বিয়ে করি তাহলে ওর কি হবে? ও তো ওর বাপ মার বাড়িও যেতে পারবে না, কারণ এই দুনিয়ায় আমি ছাড়া ওর তো কেউ নেই।
তোর অত কথা চিন্তা করতে হবে না। আমাদের পাশে যে ভাঙ্গা ঘরটা আছে, তোকে বিয়ে করিয়ে দিয়ে নীলিমাকে ওই ভাঙ্গা ঘরে রেখে দেব, বুঝলি? আমার ওপর আর কোনো কথা বলবি না। আমি তাহলে যাই এখন। ঠিক আছে মা, তুমি যা ভালো বোঝো তাই করো, আমি আর তোমার উপরে কি বলবো। বন্ধুরা, এরপর নীলিমার সাথে কি হলো তা দেখতে হলে অবশ্যই পার্ট 2 তোমাদের দেখতে হবে।